আসসালামু আলাইকুম। আশা করি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার ওয়েতে হচ্ছে। আপনারা একটু আমাকে কমেন্ট করেন, কমেন্ট সেকশনে জানান যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, কথাবার্তা সব ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্ট করে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে হবে। একটু দেখি। ওয়েট একটু। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি একটু একটা কাজ করি। হ্যাঁ, আমি অডিওটা ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট একটু টাইম লাগবে। আমি কয়েকটা জিনিস একটু সেট আপ করে নিই, যেহেতু ঘুম থেকে উঠেই চলে আসছি। সো কিছু জিনিসের একটু সেট আপ করা হয়নি, একটু দাঁড়ান। অডিও আস্তে শোনা যাচ্ছে, আমি ঠিক করে ফেলতেছি। আমি আস্তে আস্তে কথা বলতেছি, তো একটু টাইম লাগবে। একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে 2-1 মিনিটের জন্য হয়তো লাইভটা একটু ইন্টারাপ্ট হইতে পারে। সো ডোন্ট বি প্যানিক। আমি একটু সেট আপটা একটু ঠিক করে নিচ্ছি। 2-1 মিনিটের জন্য হয়তো একটু ইন্টারাক্ট করতে পারে লাইভটা। ওকে ভাই, সবকিছু এবার ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা হওয়ার কথা না। একটু কমেন্ট করেন এখন যে ভাইয়া দেখা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ওয়েতে। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে আমি শুরু করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে শুরু করি। আজকে হচ্ছে আমাদের সানরাইজ কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের 2020 সেশনের আজকে লাস্ট ক্লাস। আজকে ফাইনালি অফিসিয়ালি যেটাই বলি না কেন, সেই ওয়েতে আজকে হচ্ছে লাস্ট ক্লাস। তো একটা মজার বিষয় হচ্ছে, অনেকদিন থেকে ক্লাস নিচ্ছি, তো এর মাঝখানে 2020 সালের যে ব্যাচটা কলেজ অ্যাডমিশনে আপনাদের সাথে, মানে আপনাদের প্রতি আর কি একটু মায়া জন্মায় গেছে। এটার কারণটা হচ্ছে, নর্মালি কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো হয় হচ্ছে 2 মাসের মতো, অর্থাৎ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই মার্চের ক্লাস শুরু হয়, এপ্রিল মে এর মাঝামাঝি থেকে কলেজ অ্যাডমিশন হয়ে যায়। বাট এবার যে ঘটনাটা ঘটলো, মার্চের 6-7 তারিখে কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো শুরু হয়েছিল এবং এটা অগাস্ট। সো 6 মাস সময় চলে গেছে।
তো 6 মাসে আপনাদের সাথে অনেক বেশি কথা হয়েছে, মেসেঞ্জারে কথা হয়েছে, মোস্ট প্রবাবলি আমি সবচেয়ে বেশি লাইভ ক্লাস নিয়েছি। এছাড়াও আরো অনেক ওয়েতে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট হয়েছে, আপনাদের অনেক প্রশ্নের উত্তর, অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মানে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। হয়তো অনেক সময় মানে ব্যস্ততার কারণে আপনাদের সাথে হয়তো কখনো কখনো বিব্রতমূলক ব্যবহার করে ফেলেছে, আমার জানা মতে করিনি, বাট যদি করে থাকি সেজন্য আমি সরি। বাট ইটস আ গুড জার্নি, মানে এটা একটা সুন্দর একটা জার্নি ছিল আপনাদের সাথে। বাট আজকে হচ্ছে জার্নিটার একদম এন্ডিং পয়েন্ট। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো, আমি আজকে আপনাদেরকে কিছু পড়াবো না, আজকে জাস্ট আমি কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরবো, নটরডেম হলি ক্রস নিয়ে কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো, দ্যাটস অল অ্যাবাউট ইট। ঠিক আছে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এনিথিং, দেন জাস্ট আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেনটা করবেন, ড্রপ করবেন, আমি কোশ্চেনের অ্যান্সার লাইভে অবশ্যই দেওয়ার ট্রাই করব। সামহাউ যদি দিতে না পারি সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি পরে লাইভের কমেন্ট সেকশনে গিয়ে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। তো আপনারা হচ্ছে একটু কাজ করেন, সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ ক্লিয়ার আছে, ওকে এখন আর সমস্যা নেই, শোনা যাচ্ছে সবকিছু, এখন আর ক্লিয়ার নিয়ে ইয়া করতে হবে না। ওকে আমি শুরু করতেছি, ঠিক আছে। তো আমি একদম ফর্মাল কথাবার্তা বলতেছি আপনাদেরকে, একদম স্বাভাবিক কথাবার্তা। প্রথমত আর একটা জিনিস, মানে আমার গেঞ্জি হচ্ছে কুচকানো, তো এটা নিয়ে মাইন্ড করে কিছু নেই, আমি ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে চলে আসছি। আচ্ছা আমরা এবার ক্লাসে আসি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এনডিসি অলরেডি পরীক্ষার তারিখ অ্যানাউন্স করে দিয়েছে। এনডিসি পরীক্ষা হচ্ছে আগামীকাল 18 তারিখ 18 অগস্ট, এবং তার রেজাল্টের তারিখও দিয়ে দিয়েছে 21 অথবা 22 অগস্ট। এটা হচ্ছে আমাদের এক্সাম ডেট ছিল এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট ডেট, ঠিক আছে। এবং এইচসিসি অলরেডি আমাদের ডেমো এক্সামটা নিয়ে ফেলেছে বা চলতেছে, এখনো তারা পরীক্ষার ডেট ওইভাবে অ্যানাউন্স করেনি। অ্যাপ্রক্সিমেটলি কিছুদিনের মধ্যেই, হয়তো 2-1 দিনের ভিতরেই তার পরীক্ষার ডেটটা অ্যানাউন্স করে দিবে। আর সেন্ট জোসেফ অলরেডি বলে দিয়েছে যে তারা আজকে পরীক্ষার তারিখ জানিয়ে দিবে। সেন্ট জোসেফ তারা বলে দিয়েছে যে 17 তারিখ আজকে তারা পরীক্ষার তারিখ সময় সবকিছু জানিয়ে দিবে এবং তারা রেজাল্ট দিয়ে দিবে 22 তারিখের দিকে। এটা হচ্ছে নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফের ফ্যাক্ট আর কি। তার মানে আমরা সোজা কথায় যেটা বলতে পারি, একদম সোজা, এই জিনিসগুলো আপনারা জানেন, জাস্ট আমি একটু রিওয়াইন্ড করে দিচ্ছি। আমরা সোজা কথায় যেটা বলতে পারি, নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ এরা সবাই পরীক্ষাটা নিয়ে নিচ্ছে হচ্ছে 18 থেকে 20 তারিখের মধ্যে, এবং রেজাল্ট তারা দিয়ে দিবে হচ্ছে 21 অথবা 22 তারিখ। এই হচ্ছে আমাদের প্রথম ব্যাপার। এবার 2 নাম্বার ব্যাপারে আসি। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা। আমি সিলেবাসটা লাস্ট টাইম আরেকবার একটু রিপিট করতেছি আপনাদের সাথে। আজকে যেহেতু একদম আগের দিন, আমি আজকে কিছু সাজেশন দিব আপনাদেরকে, সো একটু ধৈর্য ধরে লাইভটায় থাকতে হবে। ব্লার হওয়ার কথা, আচ্ছা ব্লার হয়ে গিয়েছে, আচ্ছা আমি ব্লার হয়ে গেলে আমি ঠিক করতেছি, একটু দাঁড়ান। আচ্ছা ব্লার আমি ঠিক করে ফেলতেছি, ভিডিও তো ব্লার আসার কথা না ভাই। ভিডিও ভাই ব্লার আসার কথা না, কারণ আমার এখানে আমি যেটা দেখতেছি সেখানে তো ক্লিয়ার আসতেছে ভিডিও। অনেকে বলতেছে ব্লার, আবার অনেকে ব্লার না, বাট ব্লার আসার কথা না, ব্লার তো আসার কথা না, কারণ ব্লার আসলে আমি এখানে দেখতে পারতাম। এখন ক্লিয়ার, ওকে হ্যাঁ। আমি এখন কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি সমস্ত ফ্যাক্টস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি প্রথমে একটু সিলেবাসটা নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম আমি একটু সিলেবাসটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। সিলেবাস হচ্ছে হলি ক্রস এনডিসি প্লাস এসজে সেন্ট জোসেফ, আমি সবার সিলেবাস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতেছি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মজার ব্যাপারটা হচ্ছে এদের প্রত্যেকের যে সার্কুলারটা পাবলিশ হয়েছে, তো সার্কুলারের মাঝখানে বিভিন্ন টাইপের ক্রিটিক্যালিটি দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। তো মানুষজন কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাইয়া জেনারেল ম্যাথ আসবে নাকি হায়ার ম্যাথ আসবে, ফিজিক্স আসবে নাকি কেমিস্ট্রি আসবে নাকি জেনারেল নলেজ আসবে, আদৌ কি আসবে না আসবে, এরকম একটা ব্যাপার স্যাপার আসতেছে। বাট সোজা ব্যাপারটা হচ্ছে
যারা সায়েন্সের স্টুডেন্ট, বা যারা আর্টসের স্টুডেন্ট বা যারা কমার্সের স্টুডেন্ট, আপনি যেই গ্রুপেরই স্টুডেন্ট হন না কেন, আপনাকে যে কাজটা করতে হবে, জিকে, জেনারেল নলেজ, আইসিটিটা হচ্ছে সবার জন্য না, জেনারেল নলেজ, বাংলা, ইংলিশ, আপনি যেই গ্রুপেরই স্টুডেন্ট হন না কেন, সায়েন্সের হন বা আর্টসের হন বা কমার্সের হন, আপনাকে জেনারেল নলেজ, বাংলা, ইংলিশ এই তিনটাতে প্রিপারেশন রাখতেই হবে। আমি একদম সিলেবাসটা নিয়ে ইন ডিটেইলসে কথা বলতেছি, এখানে আমি কিন্তু সাজেশনগুলো দিব আজকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি সায়েন্সের স্টুডেন্ট হন, আর্টসের স্টুডেন্ট হন, কমার্সের স্টুডেন্ট হন, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনাকে জেনারেল নলেজ, বাংলা, ইংলিশ থেকে কোশ্চেন ম্যান্ডেটরি আসবে। এখন কথা হচ্ছে জেনারেল নলেজ, বাংলা, ইংলিশ থেকে কি ধরনের কোশ্চেন আসবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। জেনারেল নলেজ থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, আরেকটা হচ্ছে বেসিক, এবং আরেকটা হচ্ছে আইকিউ। যারা এখন পর্যন্ত আইকিউ কি, আইকিউ জানি না, আইকিউ নিয়ে কিছুই পারতেছি না, এই ধরনের কনফিউশনে আছেন, তারা গ্রুপে আমার একটা আইকিউ ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসটা কালকে পরীক্ষায় যাওয়ার আগে একবার হলেও দেখে যাবেন। এক নাম্বার। দুই নাম্বার ব্যাপার, আমি আইকিউ নিয়ে একটা লেকচার শিট গ্রুপে আপলোড করে দিয়েছি, যারা লেকচার শিটটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পান নাই তারা যাওয়ার আগে ডেফিনেটলি একবার হলেও লেকচার শিটটা আমাকে নক দিয়ে নিয়ে প্র্যাকটিস করে যাবেন। এটা হচ্ছে আইকিউ পার্ট। বেসিক পার্ট, সানরাইজের জেনারেল নলেজে যে দুইটা লেকচার শিট দেওয়া হয়েছে, সেই লেকচার শিটের মাঝখানে যা কিছু আছে এতটুকু পড়লেই ইনশাআল্লাহ আগামীকাল কমন পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, বেসিক শেষ। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট। এখানে একটা মজার ব্যাপার আছে, সানরাইজের লেকচার শিটের ভিতরে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করে দিছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই লেকচার শিটগুলো আমি করেছিলাম গত বছর ডিসেম্বর জানুয়ারি মাসে। সো তখন আমার মাথায় ছিল পরীক্ষাটা হবে মে মাসে, সো ওই চিন্তা নিয়ে আমি লেকচার শিট করেছি, সো যার কারণে আমি তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়েছি। কিন্তু এখন তো পরীক্ষাটা ডিলে হয়ে অগাস্টে চলে এসেছে, সো মাঝখানে যে ঘটনাটা ঘটতেছে যে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। সো আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সানরাইজের লেকচার শিটের পিছনে যেই টপিকস গুলো দেওয়া আছে, এই টপিকস গুলো তো পড়বেনই, প্লাস আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে খুব দ্রুত আজকে যদি কারো কেউ পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি কারো পড়া না হয়ে থাকে, ফেসবুকে, গুগলে বিভিন্ন জায়গায় সার্চ দিলেই দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ ফাইলটা পাবেন। মার্চ মাসের পর থেকে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5 মাস, অর্থাৎ আগস্ট এটা মনে বের হয়নি, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এই 4টা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার চোখ বুলায় যাবেন। বিশেষ করে গতকালকে হলিক্রস কলেজের যে ডেমো টেস্ট হয়েছে, যারা যেই দুই একজন দিতে পেরেছেন, তাদের কোশ্চেন থেকে আমি যতটুকু দেখলাম, কোভিড-19 এর ফুল ফর্ম জানতে চাইছে, তারপরে কোভিড-19 রিলেটেড বেশ কিছু কোশ্চেন করেছে, যেগুলো সবই কিন্তু বেসিক না, সবই কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুব সমসাময়িক ঘটনা। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি করব, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য হচ্ছে সানরাইজের লেকচার শিটের পিছনে আমি যেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অ্যাড করে দিয়েছিলাম ওগুলো পড়বেন, প্লাস লাস্ট এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একবার চোখ বুলায় যাবেন। একবার চোখ বুলালে আপনারা দেখবেন সবকিছু সম্পর্কে একটা কনসেপচুয়াল আইডিয়া হয়ে গেছে। সো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ ফাইলগুলো কোথায় পাবো? এই পিডিএফ ফাইলগুলো হচ্ছে ভাইয়া একটু ঘাটাঘাটি করলে ওয়েবসাইটগুলোতে, গুগলে অথবা ফেসবুকে দেখবেন পিডিএফ ফাইলের লিংক দেওয়া থাকে, বিসিএস এর গ্রুপগুলোতে দেওয়া থাকে। সো কারেন্ট অ্যাফেয়ার্সটার 4টা মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টেরটা বের হয়নি, এপ্রিল থেকে আমরা চেষ্টা করলে জুলাই পর্যন্ত এই সময়টার যে কারেন্ট অ্যাফেয়ার্স বই একটা আছে 20 টাকা দামের, সেই বইটার একবার চোখ বুলায় যাবেন, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু দেখি আপনাদের কি অবস্থা। আচ্ছা, আমি সব কোশ্চেনের রিপ্লাই দিচ্ছি আস্তে আস্তে। জেনারেল নলেজ শেষ, এবার বাংলায় আসি। এবার একটু ভাই মনোযোগ দিয়ে শোনেন। বাংলা থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে আপনাদের বই থেকে কোশ্চেন করবে, একদম সরাসরি বই থেকে। আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল।
একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলা থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে, বেসিক এবং অ্যানালাইটিক্যাল। বেসিক হচ্ছে একদম বই থেকে কোশ্চেন করবে। আপনাদের বইয়ে যে কবিতাগুলো দেওয়া আছে, যে গদ্যগুলো দেওয়া আছে, যে প্রবন্ধগুলো দেওয়া আছে, সেই প্রবন্ধ, গদ্য, কবিতা বা আনন্দ পাঠ রিলেটেড সরাসরি একটা লাইন তুলে দিল, দিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিল বা ড্যাশ দিয়ে দিল, বা সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য, পদ্য, আনন্দ পাঠ থেকে যে শব্দার্থগুলো দেওয়া আছে ওই অর্থগুলো থেকে একটা কোশ্চেন করলো, এই কাজটা করতে পারে। বাট অনেকে দেখা যাচ্ছে, অনেকে যে কাজটা করতেছে বাংলা পুরো বইটাই পড়ে ফেলতেছে, অর্থাৎ 30টা গদ্য 30টা পদ্য সবই পড়তেছে। বাট এটা করার কোনো দরকার নাই। আপনি শুধু যে কাজটা করেন সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আপনাদের এসএসসি সিলেবাসের যে যতটুকু এনলিস্টেড আছে এফএফইট সিলেবাস, সেই এনলিস্টেডের কবিতা, গদ্য এবং প্রবন্ধ, এই তিনটা পার্ট একবার রিডিং করে যান, তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন অনেকে কোশ্চেন করতে পারেন, ভাইয়া কবি পরিচিতি থেকে কি কোশ্চেন আসবে? না ভাই, কবি পরিচিতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা এবার একটু কম। এবার কোশ্চেনটা আসলে মুখস্থ রিলেটেড দিবে না, কোশ্চেনটা একটু জ্ঞান রিলেটেড কোশ্চেন করবে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনারা এসএসসি পরীক্ষার বাংলা কোশ্চেনটা কিরকম ছিল? অনেক বেশি কনফিউজিং ছিল, মানে বই সাথে নিয়ে বসলেও পারা যায় না, এই টাইপের। যেমন কোশ্চেন করতে পারে মানবিকতা এবং মূল্যবোধ, এই দুটোর মধ্যে কোনটির গুরুত্ব তোমার কাছে সবচেয়ে বেশি? নিচে 4টা অপশন দিয়ে দিল, মানবিকতা, মূল্যবোধ, দুটোই, একটিও না। এই যে একটু অ্যানালাইটিক্যাল বা বিশ্লেষণ ধর্মী, সহজ কথায় অনুধাবনমূলক কোশ্চেন করতে পারে এমসিকিউতে, যেটা আপনি সরাসরি বই থেকে পাবেন না। সো আপনারা যে কাজটা করেন বেসিকটা ক্লিয়ার করার জন্য গদ্য, পদ্য, প্রবন্ধ সহ পাঠ 4টা একবার রিডিং করে যান, শব্দার্থের উপর একটু ফোকাস ক্রিয়েট করেন এবং আলটিমেটলি একটু বিশ্লেষণ ধর্মী মনোভাব নিয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাটা পেরে যাবেন। তো আমার পয়েন্ট হচ্ছে বাংলা থেকে সরাসরি হিট টু দা পয়েন্ট কোশ্চেন করবে না, পয়েন্টে হিট করার মতো কোনো কোশ্চেন আসবে না, একটু অ্যানালাইটিক্যাল, একটু বিশ্লেষণ ধর্মী কোশ্চেন আসবে, যে কোশ্চেনগুলো সহজে পারা যায় না, এই টাইপের। আশা করি বাংলা নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই। এবার আমি ইংলিশ নিয়ে একটু কোশ্চেন মানে বলতেছি, বাট তার আগে একটু দেখে নিই যে কি ধরনের ইয়া করতেছেন কমেন্ট। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইংলিশ নিয়ে আমি একটু কথা বলি, ইংলিশ পার্টটা নিয়ে। ইংলিশের টোটাল পার্ট হয় হচ্ছে 2টা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইংলিশের টোটাল পার্ট হয় হচ্ছে 2টা, একটা হচ্ছে গ্রামার এবং আরেকটা হচ্ছে ভোক্যাব, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া গ্রামার থেকে কি পড়ব? ভাই গ্রামার থেকে দুই ধরনের ব্যাপার করতে পারে। একটা হচ্ছে আরেকটা জিনিস আছে ইংলিশে, সেটা হচ্ছে ইংলিশ থেকে টোটাল 3 ধরনের জিনিস আসে, গ্রামার, সেন্টেন্স কারেকশন এবং লাস্টলি ভোক্যাব। গ্রামার এবং সেন্টেন্স কারেকশন, গ্রামারের টপিকগুলো, গ্রামারের যে টপিকসগুলো আছে এটা নিয়ে আমি মোটামুটি গ্রামারের উপর 3টা ক্লাস নিয়েছি। একটা ফিজিক্যাল ক্লাস নিয়েছিলাম বিভিন্ন ব্রাঞ্চগুলোতে এবং 2টা ক্লাস নিয়েছিলাম হচ্ছে আমি অনলাইনে। সো যাদের গ্রামার নিয়ে সমস্যা আছে তারা গ্রুপে আমার সেভ করা গ্রামার রিলেটেড ক্লাসগুলো দেখে নিতে পারেন। 2 নাম্বার, সেন্টেন্স কারেকশন নিয়ে আমি একটা ক্লাস নিয়ে ফেলেছি গ্রুপে আপলোড করা আছে, সমস্যা থাকলে দেখে নিতে পারেন। আশা করি গ্রামার এবং সেন্টেন্স কারেকশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন ভাইয়া গ্রামারে কোন টপিক পড়বো, কি পড়বো না পড়বো, ওই যে একই কথা, আমি যে ক্লাসগুলো নিয়েছি সবগুলোই গ্রুপে সেভ করা আছে, সবগুলো ক্লাসই আপনি একবার চাইলে দেখে ফেলতে পারেন, তাহলে আশা করি গ্রামার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর সেন্টেন্স কারেকশন নিয়ে কি পড়বো? সেন্টেন্স কারেকশন নিয়ে যেটা পড়বে সেটা হচ্ছে আমার একটা ক্লাস সেন্টেন্স কারেকশনের গ্রুপে সেভ করা আছে, সেই ক্লাসটা দেখে ফেলতে পারেন। তার মানে গ্রুপে ইংলিশের যে ক্লাসগুলো সেভ করা আছে এই ক্লাসগুলো দেখলে গ্রামার এবং সেন্টেন্স কারেকশন ক্লিয়ার হয়ে যাবে। লাস্টলি থাকে ভোক্যাব। ভোক্যাবের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে থাকে সিনোনিম, একটা হচ্ছে অ্যান্টোনিম, একটা হচ্ছে মিনিং এবং আরেকটা পার্ট থেকে অ্যানালজি। আমি একটু মনোযোগ দিয়ে বলতেছি, একটু শোনেন। ভোক্যাবের টোটাল 4টা পার্ট হয় আর কি, একটা হচ্ছে সিনোনিম, একটা হচ্ছে অ্যান্টোনিম, একটা হচ্ছে মিনিং এবং আরেকটা হচ্ছে অ্যানালজি। খেয়াল করেন, ভোক্যাবের একটা ওয়ার্ড দিয়ে সেটা সিনোনিম, একটা ওয়ার্ড দিয়ে সেটা অ্যান্টোনিম, একটা ওয়ার্ড দিয়ে সেটা মিনিং জানতে চাইতে পারে।
সো এই জাতীয় জিনিসগুলো তো আসলে ভাই বোঝানোর কিছু নাই। সো এটা আসলে আপনাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বেসিক। তো অনেকে জিজ্ঞেস করছেন ভাই কি করব এখন ভোক্যাব আমি তো অত একটা পারি না, তাদের জন্য আমি একটা সোজা সাজেশন দিয়ে দিয়েছিলাম যে ভোক্যাবের জন্য আপনারা আপনাদের এসএসসি ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইটার মাঝখানে একটু ডিফিকাল্ট যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করলে সেগুলো সিনোনিম অ্যান্টোনিম এবং মিনিংটা পড়ে ফেলেন। মানে আপনাদের এসএসসি ইংলিশ ফর টুডে বইটা দিবেন, নিয়ে সেখানে যে প্যাসেজগুলো দেওয়া আছে সেখানে যে কম্প্রিহেনশনগুলো দেওয়া আছে সেগুলো থেকে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আন্ডারলাইন করবেন, বা সোজা কথা যে ওয়ার্ডগুলোর মিনিং জানেন না আপনার গোটা বইটার প্রত্যেকটা ওয়ার্ডের যদি মিনিং ভাবে আপনি বের করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি 500-1000 ওয়ার্ড আননোন জেনে ফেলছেন। এটা আপনার জন্য আশা করি এনাফ। আর অ্যানালজি নিয়ে ভাইয়া কি করব, অ্যানালজি নিয়ে আমার একটা ক্লাস গ্রুপে আপলোড করা আছে, যাদের সমস্যা আছে অ্যানালজিতে তার ক্লাসটা দেখে ফেলতে পারেন। আমি অলরেডি অনেককে যারা আমাকে নক করেছেন সবাইকে আমি অ্যানালজির একটা বই পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি, গুগল ড্রাইভের লিংক দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে 5 ফুটস অ্যানালজি। তো যাদের অ্যানালজি নিয়ে সমস্যা আছে তারা গ্রুপের ক্লাসটা করবেন, এবং যদি প্র্যাকটিস করতে চান আমাকে নক দিলে আমি গ্রুপ বইটার পিডিএফ ফাইলটা আপনাদের লিংকটা দিয়ে দিব, সো আপনারা আরেকটু দেখে নিতে পারেন। এই হচ্ছে সায়েন্স আর্টস কমার্সের জন্য বেসিক। মানে তিনটা গ্রুপ থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে। জেনারেল নলেজ, বাংলা এবং ইংলিশ। জেনারেল নলেজের তিনটা পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, আইকিউ, বেসিক। বাংলা দুইটা বেসিক অ্যানালিটিক্যাল, ইংলিশের গ্রামার, সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, মিনিং এবং অ্যানালজি। আশা করি এই তিনটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার আমি একটু গ্রুপ ডিসকাশনের মধ্যে ঢুকবো, অর্থাৎ সায়েন্সের গ্রুপ নিয়ে একটু কথা বলবো, আর্টস নিয়ে একটু কথা বলবো এবং কমার্স নিয়ে একটু কথা বলবো। আমি তার আগে একটু তার কোন গ্রুপে পাবো, সবগুলোই হচ্ছে আপনি সানরাইজ কলেজ অ্যাডমিশন রিলেটেড যে গ্রুপ যেটাতে আমি ক্লাস নিচ্ছি এখন, সেই গ্রুপে সবকিছু সেভ করা আছে। ওকে, আচ্ছা, আমি একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, আশা করি এখন পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমি একটু গ্রুপ ডিসকাশনে ঢুকবো, বা গ্রুপ ডিসকাশনে ঢোকার আগে আমি একটু কলেজ ভর্তি নিয়ে এবার একটু কথা বলে নিই, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি একটু আপনাদের গ্রুপ ডিসকাশনে ঢুকতে চাই, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদের কি ধরনের পড়াশোনা করা উচিত আজকে, আর্টসের কি ধরনের করা উচিত, কমার্সের কি ধরনের করা উচিত। বাট এই তিনটা জিনিস করার আগে আমি একটু কলেজ ভর্তির প্রসেসটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। অ্যাডমিশন, আমরা সবাই জানি নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ এবার অনলাইনে অ্যাডমিশন নিবে। তাদের অ্যাডমিশন যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হচ্ছে অনলাইনে নিবে। অনলাইনে অ্যাডমিশন দুই ভাবে নিতে পারে, একটা হচ্ছে উইথ ভিডিও, আরেকটা হচ্ছে উইদাউট ভিডিও। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনাদের সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনলাইনে অ্যাডমিশন দুই ভাবে হয়, একটা হচ্ছে উইথ ভিডিও, একটা হচ্ছে উইদাউট ভিডিও। অর্থাৎ যেটাতে আপনার চেহারা তারা দেখবে আর যেটাতে তারা আপনার চেহারাটা দেখবে না, দুইটা ওয়েতে। আচ্ছা এবার আসি সোজা কথায়, যে ভাইয়া উইদাউট ভিডিও নিলে তো বুঝলাম কলেজগুলো আমাদেরকে একটা মেসেজে বা তাদের ওয়েবসাইটে একটা লিংক দিয়ে দিবে, সেই লিংকের ভিতরে আমি প্রবেশ করব, প্রবেশ করার পরে আমি পরীক্ষাটা দিব। এখন পরীক্ষার প্রসেসটা আমি পরে যাচ্ছি, বাট আগে এই কথাটা একটু শোনেন। কিন্তু ভাইয়া যখন উইথ ভিডিও, অর্থাৎ তারা আমার চেহারাটা দেখবে, তখন কি ঘটনাটা ঘটবে, তারা কিভাবে দেখবে, এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। নরমালি যে কাজটা করা হয় সেটা হচ্ছে, অনেক মানুষকে আমি একটা জিনিস করতে দেখতেছি, সেটা হচ্ছে জিএম গুগল মিট এবং জিসি গুগল ক্লাসরুম, এই দুইটা নিয়ে আপনারা একটা কনফিউশন ক্রিয়েট করতেছেন। যেহেতু সেন্ট জোসেফ বলছে এটার মাধ্যমে তারা এক্সামটা নিবে, সো অনেকের একেবারে মানে কলিজা টলিজা বের হয়ে যেতেছে যে ভাই গুগল ক্লাসরুমে যদি আমি ঢুকি তাহলে তো আমি গুগল মিট থেকে বের হয়ে যাচ্ছি, তখন তো তারা আমার ভিডিও দেখতে পারতেছে না। আবার আমি যখন গুগল মিটে থাকতেছি তখন তো আমি আবার গুগল ক্লাসরুমে ঢুকতে পারতেছি না। অর্থাৎ দুইটা অ্যাপ তো ভাই একই সাথে আমি মোবাইলে অন রাখতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি, এখানে একটা ব্যাপার আছে ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। কলেজগুলো তাদের ওয়েবসাইটকে আপনাদেরকে যে লিংকটা দিবে, একটা লিংক তারা দিবে, এই লিংকটাকে তারা এমন ভাবে অ্যালগরিদম বা লগারিদম বা সহজ কথায় প্রোগ্রামিং করে দিবে, যখন ফাইনাল এক্সামটা হবে আপনারা দেখবেন
সেখানে যে ব্যাপারটা হবে যে আপনাদেরকে সরাসরি বলবে গুগল ক্লাসরুমে ঢুকেন। আপনারা গুগল ক্লাসরুমে ঢুকলেন, ঢোকার পরে অটোমেটিক্যালি সেখানে গুগল মিট একটা অ্যাক্সেস যাবে এবং অ্যাক্সেসটা দেওয়ার সাথে সাথে দুইটা অ্যাপ একই সাথে রান আউট করবে আপনার মোবাইলে। আই এম রিপিটিং, অনেকে কোশ্চেন করতেছেন ভাইয়া গুগল ক্লাসরুম এবং গুগল মিট দুইটা একসাথে আমি কিভাবে মোবাইলে রান করব? যে কোনো একটাতে ঢুকলে তো অপরটা বের হয়ে যায়, অর্থাৎ আমি কোশ্চেন দেখতে গেলে তো আমি মিট থেকে বের হয়ে যাই, আবার আমার চেহারা দেখাতে গেলে তো আমি কোশ্চেন দেখতে পারি না। তাহলে আমার কাহিনীটা কি হবে? কাহিনীটা যেটা হচ্ছে সেটা হলো কলেজগুলো আপনাদেরকে সরাসরি গুগল ক্লাসরুমের লিংকটা দিয়ে দিবে এবং গুগল ক্লাসরুমের লিংকটার ভিতরে আপনারা প্রবেশ করার সাথে সাথেই তারা এমন ভাবে অ্যালগরিদম বা লগারিদম সহজ কথায় প্রোগ্রামিংটা করে থাকবে যে আপনার ক্লাসরুমে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি মিটের একটা অ্যাক্সেস যাবে এবং তখন দুইটা অ্যাপ একই সাথে রান করবে। এই একটা ঘটনা ঘটতে পারে। দুই নাম্বার যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে উইথ ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে তারা একটা সোজা একটা লিংক দিয়ে দিবে, একদম সহজ সাপটা একটা লিংক দিয়ে দিবে, যে লিংকটার ভিতরে আপনারা প্রবেশ করবেন এবং প্রবেশ করার সময় আপনাদেরকে ভিডিওর অ্যাক্সেস যাবে, অর্থাৎ অ্যালো ফটোস এন্ড ভিডিওস ফর ইওর মোবাইল, এরকম একটা আসবে আর কি, বার আসবে। তো আপনারা অ্যালো দিবেন, অ্যালো দেওয়ার সাথে সাথে সেখানে অটোমেটিক্যালি আপনাদের কোশ্চেন গুলো চলে আসবে এবং আপনাদের একটা ভিডিও হতে থাকবে। এই ব্যাপারটা ঘটতে পারে, এই দুইটা ঘটনা যে কোনো একটা ঘটবে। সো এটা নিয়ে তো প্যানিক হওয়ার কিছু নেই। আমি আবার রিপিট করতেছি, গুগল মিট বা ক্লাসরুমে যদি তারা পরীক্ষাটা নেয় সেক্ষেত্রে তারা যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যালগরিদমটা এমন করে দিবে যে আপনারা গুগল ক্লাসরুমের লিংকে প্রবেশ করলে গুগল মিট ওখানে রান হবে, বা গুগল মিটে প্রবেশ করলে গুগল ক্লাসরুমও সেখানে রান হবে। আপনাদের আলাদা করে দুইটা অ্যাপ ওপেন করার কোনো প্রয়োজনীয়তা নেই, এক। দুই নাম্বার, তারা সমস্যাটা একটা লিংক দিয়ে দিবে, লিংকের ভিতর প্রবেশ করার সময় আপনার অ্যাক্সেস যাবে, মোবাইলের ক্যামেরা অন করেন, আপনি সেটা দেওয়ার সাথে সাথে লিংকে প্রবেশ করার সাথে সাথে আপনি তাদের একদম ভার্চুয়াল যে পরীক্ষা প্রসেস সেটার মধ্য দিয়ে আপনি পরীক্ষাটা শেষ করবেন, নাথিং এলস। এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই। আচ্ছা, আর উইদাউট ভিডিওর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে ভিডিও ছাড়া আপনি জাস্ট সিম্পল পরীক্ষা দিবেন, বাট আই ডোন্ট থিংক সো যে তারা উইদাউট ভিডিও এক্সাম দিবে, তারা উইথ ভিডিওই এক্সামটা দিবে। ঠিক আছে, আশা করি এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি কারো কোশ্চেন থাকে আমি একটু দেখি। আচ্ছা, আচ্ছা, একটা ভাইয়াকে দেখতেছি আপনি কমেন্ট করতেছেন, আনাস আমিন ভুইয়া। ভাইয়া, আপনার সাথে যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে বা কিছু হয়ে থাকে দেন ডিসকাস ইট উইথ ইওর এনলিস্টেড ব্রাঞ্চ। আপনি কাইন্ডলি এখানে কমেন্ট করবেন না, কারণ এখানে কমেন্ট করলে ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। হয়তো আপনার সাথে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে কোনো একটা ভাবে, বাট এর মানে এই না যে আমরা হচ্ছে আমাদের সব স্টুডেন্টদের সাথে সেম বিহেভটা করি। যদি আপনার সাথে মানে যে প্রবলেমটা হয়েছে সেটা আপনি চাইলে আমার সাথে ইনবক্সে বা মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সেটার একটা সুন্দর সলিউশন দেওয়ার জন্য। বাট ডোন্ট বি প্যানিক, একটু রিল্যাক্স থাকেন, ঠিক আছে, একটু রিল্যাক্স থাকেন। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আমি ক্যালকুলেটর সব কিছু নিয়ে কথা বলতেছি, একটু রিল্যাক্স থাকেন। আচ্ছা, প্রথম কথা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া যখন আমি এক্সামটা দিব তখন আমি এক্সামটা কিভাবে দিব। আমি সোজা একটা কথা আপনাদেরকে বলি, আপনি যখন এক্সামটা দিবেন এক্ষেত্রে আপনি রুমের সবগুলা লাইট জ্বালায় রাখবেন। সবগুলা মানে এখন আবার লাইট না থাকলে বাইরে থেকে লাইট ভাড়া করে নিয়ে এসে যে রুমকে আলোকিত করতে হবে এমন কিছু না, রুমের ভিতরে যে কয়টা লাইট আছে ওই কয়টা লাইট জ্বালায় রাখবেন, এক। দুই নাম্বার, আপনি কানে ইয়ারফোন চাইলে রাখতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ইয়ারফোন রাখলেও অডিও যাবে, ইয়ারফোন না রাখলেও মোবাইলের যে স্পিকার আছে সেটা দিয়ে অডিও যাবে। তিন নাম্বার, যখন আপনি পরীক্ষাটা দিবেন বিছানায় শুয়ে আবার পরীক্ষা দিতে যান না, যে আপনি আপনার আশেপাশে কেউ নাই আপনি বিছানায় একেবারে শুয়ে মোবাইল উপরে নিয়ে এভাবে পরীক্ষা দিচ্ছেন, এটা করতে যান না। আপনি সুন্দর মতো একটা চেয়ারে বসে আপনার পিছনে দেয়াল রাখবেন। আপনি আবার এরকম করবেন না যে পিছনে একটা আয়না আছে, আপনি আয়নার অপোজিটে বসে পরীক্ষা দিচ্ছেন, কোশ্চেন এখান থেকে বাইরে একজন দেখতেছে, দেখে আপনাকে অ্যান্সার লিখে দিচ্ছে, এরকম যেন না হয়। পিছে একটা দেয়াল রেখে বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, এক। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে, পিছে আপনি যখন মোবাইলটা এভাবে ধরতেছেন, অর্থাৎ আমি একটু আপনাদেরকে দেখাই, আপনি মোবাইলটা এভাবে ধরবেন, তো চেষ্টা করবেন আপনার যেন এতটুকু, অর্থাৎ পাসপোর্ট সাইজের একটা ছবি আসলে যতটুকু দেখা যায় অতটুকু দেখুন যেন দেখা যায়। এবং লাস্টলি আপনার পিছে যেন 50 ইঞ্চি জায়গা একদম খোলামেলা থাকে। আমি কথাগুলো এই কারণে বলতেছি
যেহেতু ভাই আপনার ভিডিওটাকে তারা পরে জাস্টিফাই করবে, সো আপনার ভিডিওতে যদি কোনো অসামঞ্জস্য থাকে, আপনি অনেক জোস এক্সাম দিচ্ছেন, কারো হেল্প নেননি, কিন্তু অসামঞ্জস্যতার কারণে হয়তো আপনাকে তারা বাদ দিয়ে দিতে পারে। এই কথাটা একটু মাথায় রাখবেন। মানুষের অ্যাটিটিউড, মানুষের চোখ নাড়ানো, মানুষের ঠোঁট নাড়ানো, মানুষের কথাবার্তা বলা, হাত পা নাড়ানো অনেক কিছু রিপ্রেজেন্ট করে। সো মাইন্ড ইট। আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আলোক উজ্জ্বল জায়গায় পরীক্ষা দিবেন, রুমের সবগুলো লাইট জ্বালাবেন। এক, আবার লাইটের নিচে বসে পরীক্ষা দিবেন না। সবসময় যেটা করবেন, রুমের যেখানে লাইট আছে তার অপোজিটে বসে পরীক্ষাটা দেওয়ার, তাহলে যেটা হবে আলোটা বেশি পাবেন। ঠিক আছে? 2 নাম্বার, পিছে 50 ইঞ্চি জায়গা, মিনিমাম 50 ইঞ্চি জায়গা ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলে একটা বিশাল দৈর্ঘ্য প্রস্থ একটা পিছে ফাঁকা থাকবে। লাস্টলি, পাসপোর্ট সাইজের ছবি তোলার মতো করে যেন থাকে, যেন দেখা যায়। এবং আরো লাস্ট, কলার ছাড়া গোল গলা গেঞ্জি পরে বসে পরীক্ষা দিতে যায় না। গোল গলা গেঞ্জি কিন্তু কোনো ফর্মালিটিকে মেইনটেইন করে না। সবসময় চেষ্টা করবেন কলার সহ একটা টি শার্ট বা কলার সহ একটা শার্ট পরে পরীক্ষা দিতে। সুন্দর করে চুলগুলো আঁচড়ায় রাখবেন, সুন্দর করে পরিপাটি করে। ঘুম থেকে উঠে চোখের মধ্যে একদম ময়লা টলা নিয়ে গুড়মুড় করে পরীক্ষা দিতে গেছেন, এরকম যেন না হয়। ফ্রেশ হয়ে বসে পরীক্ষা দিবেন, যেন আপনাকে দেখলে একটু স্মুথ লাগে, একটু সুন্দর লাগে দেখতে, একটু ভদ্রসভ্য লাগে। এবং লাস্টলি, সুন্দরভাবে একটা অ্যাপ্রোচ নিয়ে কোশ্চেন আসছে, একদম কোশ্চেনের দিকে এভাবে তাকায় আছেন, মানে কি এটা একবারে খেয়ে ফেলতেছেন, এরকম যেন না হয়। খুব স্বাভাবিক একটা ওয়েতে বসে পরীক্ষাটা দিবেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আশা করি আপনারা মেইনটেইন করার চেষ্টা করবেন। আর হচ্ছে যারা মেয়েরা যারা হচ্ছে হলিক্রস কলেজে পরীক্ষা দিবেন, তারা আপনারা হচ্ছে আমাকে অনেক ধরনের কোশ্চেন করতেছেন। বিব্রতকর ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে ফ্যাশন শো করতে যাচ্ছেন না, যে চুল সামনে এনে রাখবেন। হলিক্রস কলেজে কিন্তু একটা খুব মজার ব্যাপার হচ্ছে চুল একদম টান টান করে পিছিয়ে বেঁধে রাখতে হয়, একটা চুলও উপরে থাকা যায় না। তো মেয়েরা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই চুল একদম টান টান করে বেঁধে বসে পরীক্ষা দিবেন। এখানে কিন্তু আপনার অ্যাপ্রোচটাও দেখা হচ্ছে। সো মাইন্ড ইট। আচ্ছা, অনেকে কোশ্চেন করতেছেন ভাইয়া আর যদি ফালতু এক্সাম দেই কিন্তু সততার সাথে দেই তাহলে নিয়ে নেবে? না ভাই, তাইলেও নিবে না। এখানে দুইটা জিনিস দেখা হবে, ব্রেইন উইথ বিউটি বা বিউটি উইথ ব্রেইন, একটা কনসেপ্ট আছে না? সৌন্দর্যও থাকতে হবে, ব্রেইনও আপনাকে দেখাইতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু শো বোথ দ্য থিংস। আপনাকে দুইটা জিনিসই দেখাইতে হবে। অবশ্যই খুব সুন্দর করে বসে পরীক্ষাটা দিবেন। আই এম রিপিটিং, সুন্দর করে। প্রথমত সুন্দর একটা ড্রেস পরবেন, শার্ট পরবেন, কলার সহ, যাই পরেন কলার যেন থাকে। 1 2 নাম্বার, পিছনে 50 ইঞ্চি জায়গা যেন মিনিমাম, পিছনে 50 ইঞ্চি জায়গা যেন মিনিমাম দেখা যায়, আলো উজ্জ্বল হয়। আলোর অপোজিটে বসবেন, পিছনে যেন দেয়াল থাকে। আপনি বাথরুমের দেয়ালের কাছে বসে পরীক্ষা দিলেন বা আপনি উদ্ভট আচরণ করতেছেন, তাহলে তো হবে না। এবং বসে পরীক্ষা দিবেন, শুয়ে পরীক্ষা দিবেন না। আর মেয়েদের ড্রেস কোড হচ্ছে, ভিডিওতে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই 3 পিস পরে একটা স্বাভাবিক সৌন্দর্য একটা মার্জিত ভঙ্গিতে পরীক্ষা দিবেন। এই জিনিসগুলো অনেকে কোশ্চেন করতেছেন, দ্যাটস হোয়াই আই এম জাস্ট কনফেসিং। আচ্ছা, আমি অ্যানসারে যাচ্ছি, একটু ওয়েট করেন, আমি সবকিছুতেই যাব। ঠিক আছে? ওকে, এবার আমি চলে আসি। আশা করি এই পরীক্ষার প্রসেসটা নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন নেই। এবার আমি একটু ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। রাফ, বাংলা সেকেন্ড, হাবিজাবি সব কিছু নিয়ে আমি কথা বলছি। এবার পরীক্ষার প্রসিডিউরটা আমি আপনাদেরকে বলি। পরীক্ষার প্রসিডিউরটা কি সেটা আমি আপনাদেরকে বলি। এক্সাম প্রসিডিউর। পরীক্ষার প্রসিডিউরটা আপনাদের সাথে শেয়ার করতেছি। নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ তিনটারই এক্সাম প্রসিডিউর একদম সেম, কোনো ডিফারেন্ট থাকবে না। 1 2 নাম্বার, এক্সাম প্রসিডিউরের ক্ষেত্রে প্রথমে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে টাইম, সময়। আপনার পরীক্ষা যদি 9টায় হয়, আপনাকে 8:30টার মাঝখানে লিংকে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনাকে সময়টা খেয়াল রাখতে হবে। 9টার সময় পরীক্ষা হইলে আপনাকে মিনিমাম 30 মিনিটস আগে লগ ইন করতে হবে। লগ ইন কিসে লগ ইন করবো? নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ তিনটার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে
তাদের অ্যাপ্লিকেন্ট যে আইডি ছিল আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের প্রোফাইলটা খুলে থাকেন তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন এবং এরপরে আপনাদেরকে যখন একটা পাসওয়ার্ড দিয়েছিল সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনারা লগ ইন করবেন। তার মানে টাইম এবং লগ ইন। এরপরে কি করবেন? এরপরে কাহিনীটা হচ্ছে ইনস্ট্রাকশনস। আপনারা যে নিয়মাবলী দেওয়া আছে, একটু দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা ওয়েট, আমি একটু দেখে নিই আপনাদের কি কোনো কারণে আপনারা মানে সমস্যা হচ্ছে টেলিকাস্টে কোথাও? আচ্ছা আনাস ভাইয়া, আপনি যদি আমাকে মেসেজ দিয়ে থাকেন আমি একটু পরে আপনার মেসেজটা দেখতেছি। আপনি আপাতত এখানে ইন্টারঅ্যাক্ট না করলে ভালো হয়, কারণ ব্যাপারটা একটু জানি কেমন দেখাচ্ছে। তো তুমি আমাকে মেসেজ ইনবক্স করে রেখেছো, আমি অবশ্যই দেখবো এবং আমি অবশ্যই নেসেসারি স্টেপস যেটা করা দরকার আপনার জন্য সেটাই আমি করব। আপনি একটু রিল্যাক্স থাকেন। খেয়াল করেন, সর্বপ্রথম হচ্ছে টাইম। আপনি যেই টাইম সেই টাইমের আধা ঘন্টা আগে ঢুকবেন আপনাদের প্রোফাইলে, তারপর লগ ইন করলেন। লগ ইন করার সময় যে কাজটা করবেন, মোবাইল নাম্বার অথবা ইমেইল, এই দুইটা দিয়ে আপনারা সাধারণত অ্যাকাউন্টগুলো খুলেছেন, এই দুটো ইউজ করবেন এবং পাসওয়ার্ডটা ইউজ করবেন। 3 নাম্বার ইনস্ট্রাকশন, আপনার ইনস্ট্রাকশনগুলো পড়তে থাকবেন। কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো পড়ার পরে একটা অপশন থাকবে ডু ইউ এগ্রি। এই অপশনটার ভিতরে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি একটা পোরশনে চলে যাবেন এবং এই পোরশনে আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন টিল দ্য এক্সাম স্টার্ট। এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি ওয়েট করতে থাকবেন এবং এক্সাম যখন শুরু হয়ে যাবে তখন আপনাকে বলবে যে এক্সাম ইজ গোয়িং টু স্টার্ট। আপনি চাইলে ক্লাসরুম বা এক্সামে প্রবেশ করতে পারেন এবং ফাইনাল এন্টারের মাধ্যমে আপনি এক্সামে প্রবেশ করবেন। এক্সাম এবং এই পুরো ব্যাপারটা আপনি পাশে টাইম দেখতে পারবেন। টাইম, আমি আস্তে আস্তে এখন ভিতরে যাচ্ছি। আমি এখন সর্বপ্রথম যেটা বললাম এক্সামটা শুরু করার প্রসিডিউরটা আমি বলতেছি। এট ভেরি ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইমটা দেখবেন। 9টার পরীক্ষা হলে আপনাকে 8:30 বাজে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেইল এবং পাসওয়ার্ড ইউজ করে। লগ ইন করার পরে আপনার সামনে ইনস্ট্রাকশনস থাকবে, ইনস্ট্রাকশনস আপনি পড়তে থাকবেন। মূলত 8:30 বাজে আপনি লগ ইন করার পরে এক্সাম 9টা আমি ধরে নিচ্ছি, এর আগ পর্যন্ত আপনার ভিতরে মানে যেই প্রোফাইলটা সেখানে যে ডু ইউ এগ্রি, ওয়েট করা, এগুলো চলতে থাকবে। ঠিক 9টা বাজে আর 2 মিনিট বা 1 মিনিট আগে আপনার সামনে এক্সাম শুরু হতে যাচ্ছে, এন্টার বাটন প্রেস করেন। এরকম একটা অপশন আসলে আপনি এন্টার প্রেস করলে আপনি এক্সামের রুমে প্রবেশ করে ফেলবেন। আশা করি এই প্রসিডিউরটা নিয়ে কার কোনো সমস্যা নেই। আমি কমেন্ট দেখার আগে ভাইয়া একটু করে নিই, সবাইকে একটু কথা বলে নিই, তারপরে আমি কমেন্ট দেখছি। মনে হয় কি একটু কি ব্লার আছে? না, ব্লার হয়নি। আচ্ছা এবার একটু খেয়াল করেন। আশা করি এই প্রসিডিউরটা শেষ। এবার আমরা চলে আসতেছি এক্সামের প্রসিডিউরে। এক্সামটা কি কি ঘটনা ঘটবে আমি সেটা বলতেছি। এবার আপনাদেরকে এক্সামের প্রসিডিউরটা বলি। আপনাদেরকে যখন আমি একদম নটরডেমের যখন অনলাইন শুরু করছে তখন যে সময়টা ছিল, তখন যখন আমি আপনাদেরকে বলছিলাম যে এক্সামটা কিভাবে হবে, তখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল একটা টাইম থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা ইন্ডিভিজুয়াল একটা টাইম থাকবে এবং সেই ঘটনাটাই ঘটলো যে তারা প্রতিটা কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল টাইমই দিয়ে দিল। তো এখন আপনারা যখন এক্সাম রুমে প্রবেশ করলেন অর্থাৎ অনলাইনে প্রবেশ করার সাথে সাথে ব্যাপারটা এমন ঘটবে না যে আপনাদের সামনে একদম সবগুলো কোশ্চেন তারা একসাথে দিয়ে দিবে। তারা যে কাজটা করবে আপনাদের সামনে একটা একটা করে কোশ্চেন দিবে। মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের সামনে একটা একটা করে কোশ্চেন দিবে। বাম পাশে টোটাল টাইমটা দেওয়া থাকবে। টোটাল টাইম 30 মিনিটস এর এক্সাম হইলে বাম পাশে
এই যে 30 ডট ডট টোটাল টাইম, পরীক্ষার টোটাল টাইমটা দেওয়া থাকবে। আর ডান পাশে আই এম বা ইন্ডিভিজুয়াল টাইমটা দেওয়া থাকবে, আইটি ইন্ডিভিজুয়াল টাইমটা দেওয়া থাকবে। এখন এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকবে। এই জিনিসটা বলে দিয়েছে নটর ডেম। প্রত্যেকটা কোশ্চেনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকবে। কিছু ডিটেইলস আছে ভিতরে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমি ওগুলোতে গেলাম না। প্রত্যেকটা কোশ্চেনে 30 সেকেন্ড থেকে 1 মিনিট করে কোশ্চেন থাকবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। টোটাল টাইমটা থাকবে 30 মিনিট, যেটা পোর্টালের বামে থাকবে, এবং পোর্টালের ডানে থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল টাইম। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড থেকে 1 মিনিট করে সময় দেওয়া থাকবে। এক। 2 নাম্বার, প্রতিবার একটা করে কোশ্চেন আসবে, প্রতিবার একটা করে কোশ্চেন আসবে। কোশ্চেনের নিচে 4টা করে অপশন থাকবে এবং নিচে 2টা অপশন থাকবে। একটা হচ্ছে স্কিপ অপশন এবং আরেকটা থাকবে হচ্ছে সাবমিট অপশন। ঠিক আছে? এই কোশ্চেন এর টাইম মনে করেন 1 মিনিট। সো 1 মিনিটেও আপনি কোশ্চেনটা অ্যানসার করতে পারেন নাই, এর মানে যেটা হবে অটোমেটিক 1। 2 নাম্বার, আপনি 1 মিনিটের টাইম এই কোশ্চেনটার জন্য, অর্থাৎ 60 সেকেন্ড, আপনি 20 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা অ্যানসার করে ফেলছেন, তখন আপনি সাবমিট বাটনে প্রেস করে আপনি পরের কোশ্চেনে চলে যেতে পারবেন। 2। 3 নাম্বার, কোনো কারণে আপনি কোশ্চেনটা পারেন না, আপনি কোশ্চেনটা স্কিপ করতে পারবেন। এবং এখানেই মজার ব্যাপারটা, আপনি একটা কোশ্চেন একবার স্কিপ করে গেলে সেই কোশ্চেনে আবার ব্যাক করে আসতে পারবেন না। আমি রিপিট করতেছি, 3টা ঘটনা ঘটবে। একটা কোশ্চেন বাম পাশে আপনার টোটাল টাইমটা আসতেছে 30, তারপরে মনে করেন আসতেছে 28 মিনিট, 27 মিনিট, এভাবে আসতেছে, এবং ডান পাশে এই কোশ্চেনের টাইমটা আসতেছে। সাপোজ এই কোশ্চেনটা 30 সেকেন্ড, তো 30, 29, 28, 27, 26, 25 এভাবে আসতেছে। আর আপনার কাজ হচ্ছে কোশ্চেনটা পরে 4টা অপশনের একটা সিলেক্ট করা, নির্ধারিত সময়ের আগে, অর্থাৎ কোশ্চেনের জন্য নির্ধারিত সময়ের আগে আপনার অ্যান্সার শেষ হয়ে গেলে সাবমিট। যদি শেষ করতে না পারেন অটোমেটিক্যালি কোশ্চেন চলে যাবে, যদি না পারেন তাহলে স্কিপ। এই হচ্ছে টোটাল ঘটনাটা ঘটবে। আশা করি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু দাঁড়ান। আমি পুরাটাই ঠিক করতেছি, আমি পুরা জিনিসটা আবার রিপিট করব। আমি ব্লাডটাকে একটু ঠিক করে নিই, দাঁড়ান। আশা করি ঠিক হয়ে গিয়েছে। ওকে, ক্লিয়ার। আমি সবই ক্লিয়ার করতেছি, আমি আগে একটু ভিডিওটা ক্লিয়ার করে নিই।
আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে ভিডিওটা। ওকে, তাহলে আসেন আমি আবার কথায় আসি। সেটা হচ্ছে আপনি এক্সাম রুমে প্রবেশ করার পরে হাতের বাম পাশে দেওয়া থাকবে আপনাদের টোটাল টাইমটা, অর্থাৎ 30 মিনিটের এক্সাম হলে এখানে 30 মিনিট 28 মিনিট করে কমতে থাকবে। আর বাম পাশে দেওয়া থাকবে টোটাল টাইমটা, আর ডান পাশে দেওয়া থাকবে ইন্ডিভিজুয়াল টাইমটা, অর্থাৎ আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য যে সময় সেই সময়টা করে দেওয়া থাকবে। এক, 2 নাম্বার, কোনো একটা কোশ্চেনের জন্য সময় মনে করেন 30 সেকেন্ড। সো আপনি কোশ্চেনটা 10 সেকেন্ডে শেষ করে ফেলেছেন, আপনি সাবমিটে টিপ দিবেন, অর্থাৎ আমার দেওয়া শেষ, আমি আর নাই। ওকে, আপনি 30 সেকেন্ডের কোশ্চেনটা 30 সেকেন্ডে শেষ করতে পারেননি, তখন অটোমেটিক্যালি কোশ্চেনটা চলে যাবে এবং এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আর ওই কোশ্চেনটা ব্যাক করতে পারবেন না। 3 নাম্বার, কোন একটা কোশ্চেন পারেননি, স্কিপে টিপ দিলে কোশ্চেনটা অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাবে এবং আপনি আর ব্যাক করতে পারবেন না। 4 নাম্বার, আপনি প্রত্যেকটা কোশ্চেনই মনে করেন খুব দ্রুত দ্রুত করে ফেলছেন, অর্থাৎ 5 সেকেন্ডে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে করে ফেলছেন, বাট আপনার 30 মিনিটের পরীক্ষা 15 মিনিটে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে, আপনি আবার সেখানে ব্যাক করতে পারবেন না। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। কার কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে করতে পারেন। ভাই পাসওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আপনাদের আইডি নাম্বারটা না। আপনারা যখন প্রোফাইলটা খুলছেন, খোলার সময় আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন ওই মোবাইল নাম্বারে একটা পাসকোড আসছে, আপনি যদি ইমেল আইডি দিয়ে থাকেন ওই ইমেল আইডিতে একটা পাসকোড আসছে, ওইটাই হচ্ছে পাসওয়ার্ড। আর অ্যাপ্লিকেন্ট আইডি যেটা, সেটা আপনার এডমিট কার্ডের নাম্বার বা স্টুডেন্ট সংখ্যা, এটা দ্বারা বুঝে। সো এটা নিয়ে আশা করি কোনো কোশ্চেন থাকবে না। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া তাড়াতাড়ি অ্যানসার করলে কি নেক্সট কোশ্চেনে এক্সট্রা টাইম পাবো? আই এম রিপিটিং, কোনো কোশ্চেনে আপনি এক্সট্রা টাইম পাবেন না, প্রত্যেকটা কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া থাকবে। আপনি 30 সেকেন্ডের কোশ্চেন 1 সেকেন্ডে শেষ করেন, সমস্যা নেই, আপনি করেছেন, বাট পরের কোশ্চেনের টাইম যদি 30 সেকেন্ড থাকে তাহলে 30 সেকেন্ডই, 1 মিনিট থাকলে 1 মিনিটই, কোনো এক্সট্রা টাইম পাচ্ছেন না, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর একটা কোশ্চেন থেকে একবার বের হয়ে গেলে সেটা আপনি স্কিপ করেই বের হন, সাবমিট করেই বের হন, বা অ্যানসার না করতে পারার কারণে এই সময়ের সাথে বের হয়ে যান, আপনি আর সেই কোশ্চেনে ব্যাক করতে পারবেন না, সোজা কথা। তাহলে আগে সাবমিট করব কেন? হ্যাঁ, আপনার যদি কোশ্চেন শেষ হয়ে যায় আপনি সাবমিট করেন, আর যদি না হয় তাহলে বসে থাকেন, এটা আপনার উপরে, এটা কোনো ফ্যাক্ট না। এবার রাফ আর ইয়া নিয়ে আমি কথা বলতেছি। ভাই অ্যানসার করে 30 সেকেন্ড কেন বসে থাকবেন? আপনি তো কোনো এক্সট্রা সময় পাচ্ছেন না, আপনার অ্যানসার করা শেষ, আপনি সাবমিট করে চলে যান, আপনার অ্যানসার করা শেষ, আপনি সাবমিট করে চলে যান, শেষ। পারতেছেন না, স্কিপ করেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, সময় শেষ, অটোমেটিক্যালি চলে যাবে, শেষ। এখানে আপনি কোনো এক্সট্রা টাইম পাচ্ছেন না। এইচসিসি এর ওয়েবসাইটে সাবমিট অপশন নাই, ওটা তাদের ডেমোতে ছিল, ফাইনালে অবশ্যই থাকবে। নটরডেম কি ডেমো এক্সাম নিবে? নটরডেম একটা ডেমো এক্সাম মোস্ট প্রবাবলি গতকালকে অনলাইনে চলতেছিল, আজকেও আছে কিনা একটু চেক করে দেখেন। আমি রাফ নিয়ে বলতেছি ভাইয়া, একটু ওয়েট করেন। একটা প্যারা আজকে কেন জানি বারবার ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষার সময় গার্লফ্রেন্ডের মেসেজ আসলে কি করব? সাথে সাথে রিপ্লাই না দিলে তো রাগ করবে। আচ্ছা, তাহলে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গার্লফ্রেন্ড যদি রাগ করে তাহলে তাকে রাগ করতে দেন, কারণ আপনি যদি নটরডেমে চান্স না পান পরবর্তীতে এমনি গার্লফ্রেন্ড আপনার সাথে রাগ করবে। ভালো কলেজে চান্স না পেলে তাকে ভালো মতো খাওয়াইতে পারবেন না, তখন গার্লফ্রেন্ডও আর থাকবে না। সো এটা হচ্ছে ব্যাপার। সো ফিউচারের কথা চিন্তা করে গার্লফ্রেন্ডের ওই সময়টুকু রাগ মেনে নেওয়া যাইতেই পারে। একবার দাগানোর পরে কনফিউশন হলে সাবমিট করার পরে না,
আপনি একবার দাগানোর, আপনি যখন একবার সাবমিট করে ফেলছেন তখন আপনি আর প্রিভিয়াস কোশ্চেন আসতে পারবেন না। স্কিপ করে ফেলছেন, প্রিভিয়াস আর আসতে পারবেন না, টাইমের সাথে চলে গেছে, প্রিভিয়াস আর আসতে পারবেন না। কিন্তু মনে করেন 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনি প্রথম 5 সেকেন্ডে বললেন এটাই আমার অ্যান্সার, বাট বসে আছেন, হঠাৎ করে পরবর্তী 5 সেকেন্ডে গিয়ে মনে হলো না ডি নাম্বারটা অ্যান্সার, তখন কিন্তু আপনি অ্যান্সারটা চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু অপশনটা আছে। আচ্ছা, যে কেন এত ব্লার হচ্ছে আল্লাহ জানে। আচ্ছা, আশা করি ভাই আর কোনো কোশ্চেন নাই। আমি সামনের দিকে আস্তে আস্তে যাই। আচ্ছা, মাহমুদুল হাসান ভাইয়া কোশ্চেন করছেন ভিডিও নিয়ে কিছু বলেন। আমি ভিডিও নিয়ে একটু আগে ভাইয়া বলে আসছি, একটু আগে আমি অনলাইন অ্যাডমিশনের ভিডিও নিয়ে বিস্তারিত বলছি। দুইটা ঘটনা ঘটতে পারে, গুগল মিট এবং গুগল ক্লাসরুম ইউজ হতে পারে। সেক্ষেত্রে যে কোনো একটাতে ঢুকলেই আপনি ভিডিও অন হয়ে যাবে, অ্যালগরিদমটা এমন ভাবে করা থাকবে। আর দুই নাম্বার হচ্ছে ভাইয়া ভিডিওটা ব্লার হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু কেন হচ্ছে এটাই আমি বুঝতেছি না। ভাই একটু ওয়েট করেন, আমি একটু ঠিক করার চেষ্টা করতেছি। এটা ব্লার কেন হচ্ছে? ব্লাড তো মনে হয় ভাই এখনো ঠিক হয়নি। একটু দাঁড়ান ভাই। জি, যার মতো ডিপ্রেশনে আছে তাকে তার মতো থাকতে দেন। আপনারা এখন এত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ডিপ্রেশন, প্যারা এগুলো নিয়ে যে কেন আছেন আমি এটাই বুঝতেছি না। আপনাদের জীবন মরণ সমস্যা, মানে নটরডেমে চান্স পাওয়ার, আপনারা এখন গার্লফ্রেন্ড কি বলবো, তারপরে গার্লফ্রেন্ড যদি মেসেজ দেয়, এগুলো কি ভাই? মানে একটু রিল্যাক্স থাকেন, কালকে পরীক্ষা দিবেন, একটু মাথাটা ঠান্ডা রাখেন। এখন যদি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আপনারা মাথা নষ্ট করে ফেলেন তাহলে কি হবে? গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ ভাই, গার্লফ্রেন্ড বাদ। ভাই দাঁড়ান, আমি ঠিক করতেছি। আল্লাহ জানে কি হয়েছে ভাই।
ভাই একটা কাজ করি, সেটা হচ্ছে ভিডিওটা দুইটা পার্টে আমি নিই, ঠিক আছে? একটু থামেন আস্তে। একটা পার্ট হচ্ছে এই পর্যন্ত, আরেকটা পার্টের আমি ভিডিওটা নিব। এখন বাজে হচ্ছে 12টা 4। আস্তে হ্যাঁ, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, আমি বুঝছি, থামেন। এখন আচ্ছা ঠিক আছে, এখন আর ব্লার মনে হচ্ছে না, ঠিক হবে। একটা কাজ করি, সেটা হচ্ছে ভিডিওটা আমি দুইটা পার্টে নিব। এতক্ষণ পর্যন্ত যেটা নিলাম সেটা হচ্ছে আমার একটা পার্ট, আমি এখন নেক্সট পার্ট নিব। নেক্সট পার্টটা হচ্ছে এখন নিব না, নেক্সট পার্টটা নিব হচ্ছে একটু পরে নিব, ঠিক আছে? আচ্ছা হইছে ভাই, থামেন নাই। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে আমি বুঝি না যে আসলে কি পাইছেন এই জিনিসের মধ্যে, আল্লাহ আল্লাহ জানে। এখন যেহেতু ডিপ্রেশনে থাকার দরকার নেই। ভিডিও যখন ব্লার আর নিচ্ছি না, আমি একটু পরে আবার আরেকটা ভিডিওতে আসতেছি, লাইভে আসতেছি। এখন বাজে হচ্ছে 12টা 5, আমি 12টা 45 আরেকটা লাইভে আসতেছি। সো একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি এখানে ক্লাসটা শেষ করতেছি।